সেদিন রাতের বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি ছিল না। সেটা ছিল একটা মেয়ের চোখের জলের মতো, প্রবল, নির্মম এবং থামার নামই নিচ্ছিল না। রাত তখন 11টা। মুম্বাইয়ের জুহু সৈকতের রাস্তায় নিস্তব্ধতা ছেয়েছিল। বৃষ্টির কারণে মানুষজন নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল, কিন্তু একটা মেয়ে ফুটপাতে বসেছিল। ভিজছিল, কাঁপছিল। তার কাছে কিছুই ছিল না, না ব্যাগ, না মোবাইল, না কোনো জিনিসপত্র। শুধু একটা ছেঁড়া সুতির কুর্তি আর সালোয়ার। চুলগুলো এলোমেলো, মুখে আঁচড়ের দাগ। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গিয়েছিল। পাশ দিয়ে একটা মার্সিডিজ চলে গেল, তারপর থেমে গেল। রিভার্স করে মেয়েটির কাছে ফিরে এলো। জানালার কাঁচ নিচে নামল। ভেতরে একটা ছেলে বসেছিল, বয়স 28-এর কাছাকাছি। পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক, হাতে সোনার ঘড়ি। তার নাম আয়ুষ সিনহা, মুম্বাইয়ের অন্যতম ধনী বিল্ডারের ছেলে। তুমি ঠিক আছো? আয়ুষ জিজ্ঞেস করল। মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে বসে থাকল। আয়ুষ গাড়ি থেকে নামল, ছাতা ধরল এবং তার কাছে গেল। তোমার কি সাহায্যের প্রয়োজন? মেয়েটি ধীরে ধীরে মাথা নাড়াল। না। কিন্তু তোমার কাছে তো কিছুই নেই, বৃষ্টির মধ্যে এখানে বসে আছো, ঘর কোথায়? মেয়েটির চোখে আবার জল চলে এলো। ঘর নেই আমার। আয়ুষ অবাক হয়ে গেল। মানে? মেয়েটি আবার বলল, ঘর নেই আমার। মেয়েটির গলা কাঁপছিল। না মা আছে, না বাবা, না ভাই, না বোন, কেউ নেই আমার। আয়ুষের মনটা দমে গেল। সে নিজের ছাতাটা মেয়েটির ওপর ধরল। চলো, আগে কোনো নিরাপদ জায়গায় যাই। মেয়েটি নড়ল না। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু এক রাত থেকে যাও, কাল সকালে দেখব কি করা যায়। মেয়েটি ধীরে ধীরে আয়ুষের দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল ক্লান্তি, হার মেনে নেওয়া আর অসহায়ত্ব। অবশেষে সে উঠল। আয়ুষ তাকে গাড়িতে বসাল। ড্রাইভ করার সময় সে কয়েকবার মেয়েটির দিকে তাকাল। সে জানালার বাইরে তাকিয়েছিল, নিশ্চুপ, যেন পৃথিবীর সাথে তার কোনো সম্পর্কই আর বেঁচে নেই। আয়ুষের বাড়ি জুহুর সবথেকে দামি এলাকায় ছিল, 3 তলা বাংলো। বাইরে থেকেই বোঝা যাচ্ছিল সেটা কতটা চমৎকার হবে। ভেতরে ঢোকার সাথে সাথে মেয়েটি গুটিয়ে গেল। এত জৌলুস, এত সাজসজ্জা, তার জগৎ থেকে যোজন যোজন দূরে। আয়ুষ একটা ঘরের দরজা খুলল। এখানে আরামে থাকতে পারো, বাথরুম ওই যে ওখানে, আলমারিতে জামা কাপড় পেয়ে যাবে। ওগুলো আমার বোনের, ও বিয়ের পর দুবাই চলে গেছে। মেয়েটি ধীরে ধীরে ঘরে পা রাখল, যেন ভয় পাচ্ছিল যে কোথাও কিছু নোংরা না হয়ে যায়। তোমার নাম? আয়ুষ জিজ্ঞেস করল। আমার নাম আরতি, মেয়েটি নিচু স্বরে বলল। ঠিক আছে আরতি, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আরতি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করল। আয়নায় নিজের মুখ দেখল, আঁচড়ের দাগ, ফোলা চোখ, এলোমেলো চুল। সে কেঁদে ফেলল। মুখে হাত চেপে শব্দ করে কাঁদতে লাগল যাতে বাইরে আওয়াজ না যায়। বাইরে আয়ুষ খাবার বেড়ে রেখেছিল, সবজি, রুটি, ডাল। আরতি প্রথমে মানা করল, কিন্তু খিদে এত বেশি ছিল যে সে নিজেকে সামলেতে পারল না। সে এক লোকমা মুখে দিল, আর তারপর যেন বাঁধ ভেঙে গেল। সে দ্রুত খেতে থাকল, যেন কতদিন ধরে সে অভুক্ত। আয়ুষ চুপচাপ দেখছিল। সে বুঝতে পারল এই মেয়েটি শুধু পথভ্রষ্ট নয়, সে ভেতর থেকে ভেঙে গেছে, একেবারে একা। খাবার শেষ করে আরতি প্লেটটি রেখে দিল। ধন্যবাদ, ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো, কাল কথা বলবো। কিন্তু আরতি ঘুমাল না। সারা রাত জানালার পাশে বসে থাকল, বৃষ্টি দেখতে থাকল আর চোখের জল ফেলতে থাকল। আয়ুষও নিজের ঘরে শুয়ে ঘুমোতে পারল না। মনে শুধু একটাই প্রশ্ন, আরতির সাথে কি হয়েছে? কেন সে এই অবস্থায় রাস্তায় ছিল? পরদিন সকালে যখন আয়ুষ উঠল, আরতি তার আগেই জেগে গিয়েছিল। সে রান্নাঘরে দাঁড়িয়েছিল, সব কিছু পরিষ্কার করছিল, বাসনপত্র, প্ল্যাটফর্ম, মেঝে। এ কি করছো তুমি? আয়ুষ জিজ্ঞেস করল। তুমি আমাকে রাতে থাকতে দিলে, খাবার দিলে, আমি অন্তত কিছু তো করি, আরতি বলল। গলায় লজ্জা মিশেছিল। আয়ুষ তার হাত ধরল। থামো, এইসব করার দরকার নেই। আরতি নিজের হাত ছাড়িয়ে নিল। আমি কারও ওপর বোঝা হতে চাই না। আয়ুষ দীর্ঘশ্বাস ফেলল। বসো, কফি খাই, আর বলো তোমার সাথে কি হয়েছে। আরতির চোখে আবার জল ভরে এলো। সে বসল এবং তারপর শুরু হলো এমন এক কাহিনী যা আয়ুষকে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। আরতি কফির কাপটা 2 হাত দিয়ে ধরল। তার চোখ আবার ছলছল করে উঠল। তারপর বলল, আমি জয়পুরের মেয়ে,
ছোটবেলায় বাবা মা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, মামা বড় করেছেন। ওনাদের বাড়িতেই বড় হয়েছি। মামি খুব ভালো ছিলেন, কিন্তু মামা, তিনি সবসময় আমাকে বোঝা মনে করতেন। আয়ুষ চুপচাপ শুনতে থাকল। 18 বছর বয়স হতেই মামা একটা ছেলেকে দেখালেন, রোহিত। বললেন, এটা তোমার জন্য সম্বন্ধ এসেছে। আমি কিছু জিজ্ঞেসও করিনি, রাজি হয়ে গেলাম। ভাবলাম হয়তো নিজের একটা ঘর হবে। আরতির গলা কাঁপতে শুরু করল। বিয়ে হয়ে গেল সাধারণভাবেই, কিন্তু পরের সপ্তাহেই রোহিত বলল, মামার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে এসো, পণ। আমি স্তম্ভিত হয়ে গেলাম। মামা গরিব মানুষ, ওনার কাছে এত টাকা কোথায়? আয়ুষের মনটা খারাপ হয়ে গেল। আমি রোহিতকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে রোজ মারধর করত, গালিগালাজ করত। মামার সাথে কথা বললাম তো তিনি বললেন, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন তোমার দায়িত্ব স্বামীর কাছে। 2 মাসের মধ্যে রোহিত আমাকে ঘর থেকে বের করে দিল। বলল যখন 5 লাখ নিয়ে আসবে তখনই ফিরবে। মামার বাড়ি গেলাম তো দরজা বন্ধ পেলাম। প্রতিবেশী জানালো ওরা শহর ছেড়ে কোনো গ্রামে চলে গেছে, ফোন নাম্বারও বদলে ফেলেছে। আয়ুষের হাত রাগে মুষ্টিবদ্ধ হয়ে গেল। আমার কাছে মাত্র 1000 টাকা ছিল। ভাবলাম মুম্বাই যাই, বড় শহর, কোনো কাজ পেয়ে যাব। ট্রেনে এলাম, স্টেশনে নামলাম তো একটা মহিলার সাথে দেখা হলো। বয়স 45-এর কাছাকাছি, খুব মিষ্টি করে কথা বলছিলেন। জিজ্ঞেস করলেন কোথায় যাব। আমি আমার সব কথা বলে দিলাম। আরতির নিঃশ্বাস দ্রুত হতে লাগল। তিনি বললেন, মা, আমি তোমাকে একটা হোটেলে কাজ পাইয়ে দেব, ভালো বেতন পাবে। আমি ওনার সাথে চলে গেলাম। তিনি আমাকে একটা গাড়িতে বসিয়ে নিয়ে গেলেন। রাস্তার এক জায়গায় থামলেন, বললেন, এখানে আমার বন্ধু থাকে, ওর হোটেলেই তোমাকে রাখব। আয়ুষের হার্টবিট বেড়ে গেল। আমি নামার সাথেই ওখানে 2-3 জন লোক দাঁড়িয়েছিল। একজন আমার হাত ধরল। আমি বুঝতে পারলাম এই লোকগুলো ভালো নয়। আমি চিৎকার করলাম, পালানোর চেষ্টা করলাম। তখনই রাস্তায় কিছু লোক চলে এলো। আমি ওদের দিকে দৌড়ালাম। ওই লোকটা আমার চুল ধরে টানতে লাগল। আমি ওকে ধাক্কা দিয়ে পালিয়ে এলাম। পড়ে গিয়েছিলাম, তাই এই আঁচড়ের দাগ। আরতি তার গালে হাত রাখল। আয়ুষের চোখ রাগে আর দুঃখে লাল হয়ে গেল। তারপর আমি দৌড়াতে থাকলাম, জানি না কতক্ষণ। যখন ক্লান্ত হয়ে গেলাম তখন একটা ফুটপাতে বসে পড়লাম। বৃষ্টি হচ্ছিল। আমার কাছে কিছুই অবশিষ্ট ছিল না, না টাকা, না আশা। শুধু ভাবছিলাম হয়তো এখানেই সব কিছু শেষ হয়ে যাক। আয়ুষের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কখনো ভাবেনি যে কোনো মানুষের সাথে এত কিছু হতে পারে। আরতি, তার গলা ভেঙে এলো, তুমি অনেক সহ্য করেছ, কিন্তু আর নয়, এখন তুমি একা নাও। আরতি তার দিকে তাকালো, কিন্তু কেন? তুমি আমার জন্য এত কেন করছ? আয়ুষ দীর্ঘশ্বাস ফেলল, কারণ আমি জানি একাকিত্ব কেমন হয়। আরতি অবাক হয়ে গেল। আমার মা মারা গেছেন 3 বছর আগে, ক্যান্সার ছিল। বাবা এত ব্যস্ত থাকেন যে আমি এই বড় বাড়িতে সব সময় একা থাকি। টাকা আছে, সব কিছু আছে, কিন্তু সেই অনুভূতি নেই যে বাড়িতে কেউ অপেক্ষা করে আছে। যারাও আমার কাছে আসে শুধু টাকার জন্য আসে। আরতির চোখে সহানুভূতি ফুটে উঠল। যখন আমি তোমাকে রাস্তায় দেখলাম তখন আমার মনে হলো হয়তো আমি কারো সাহায্য করতে পারি। আর হয়তো কি? আরতি জিজ্ঞেস করল। হয়তো এই বাড়িটা আবার বাড়ি হয়ে উঠবে। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর আয়ুষ বলল, আরতি, তুমি এখানে থাকো যতদিন চাও, আর কাল থেকে আমার অফিসে কাজ শুরু করো। রিসেপশনে একটা মেয়ে প্রয়োজন, তুমি সামলাতে পারবে। কিন্তু আমি তো কিছুই জানি না, আরতি নিচু স্বরে বলল। শিখে যাবে, শুধু একটা সুযোগ প্রয়োজন, তাই না? আমি দিচ্ছি। আরতির চোখ দিয়ে জল ঝরতে শুরু করল। তোমার এত দয়ার বদলে আমি কিছুই দিতে পারব না। বদলে শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। পরের সপ্তাহে আরতি অফিসে কাজ শুরু করল। প্রথম দিন ঘাবড়েছিল, কিন্তু ধীরে ধীরে শিখে গেল। আয়ুষ প্রতি পদে তাকে সাহায্য করল। বাড়িতেও এখন এক অন্যরকম পরিবেশ। আরতি রান্না করত, ঘর পরিষ্কার রাখত। আয়ুষ অনেকবার মানা করলেও সে শোনেনি। আমাকে করতে দাও, না হলে আমার মন মানবে না, সে বলেছিল। কিন্তু পৃথিবীটা এত সহজ ছিল না। একদিন আয়ুষের বাবা রাকেশ সিনহা হঠাৎ অফিসে চলে এলেন। তিনি আরতিকে রিসেপশনে দেখলেন, তারপর আয়ুষকে নিজের কেবিনে ডাকলেন। এই মেয়েটি কে? সরাসরি প্রশ্ন করলেন। আয়ুষ সব কথা খুলে বলল। রাকেশ সিনহার মুখ কঠোর হয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? কোনো অজানা মেয়েকে বাড়িতে আশ্রয় দিলে? বাবা, ওর সাহায্যের প্রয়োজন ছিল। আর সমাজ কি বলবে? লোক কি ভাববে? কাল যদি ও তোমার ওপর কোনো মিথ্যে অপবাদ দেয় তো? আয়ুষ দৃঢ়ভাবে বলল,
বাবা, আপনিই শিখিয়েছিলেন বিপদে কারো সাহায্য করতে। আমি সেটাই করছি। রাকেশ সিনহা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, কিন্তু সাবধান থেকো। কিন্তু আসল ঝড় তো এখনো আসা বাকি ছিল, যা আয়ুষ আর আরতির জীবন ওলট পালট করে দেওয়ার মতো ছিল। 2 মাস কেটে গেল। আরতি এখন আর আগের সেই ভীতু মেয়েটি ছিল না। তার মুখে আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। অফিসে সবাই তাকে পছন্দ করতে শুরু করেছিল। সে সময় মতো আসত, মন দিয়ে কাজ করত, আর কারো সাথে অহেতুক কথা বলতো না। আয়ুষের বাড়িতেও সব বদলে গিয়েছিল। এখন সকালে নাস্তার সুগন্ধ পাওয়া যেত। সন্ধ্যায় বাড়ি ফেরার পর আলো জ্বলে থাকত। কেউ একজন জিজ্ঞেস করত, খাবার গরম করে দেব, চা বানিয়ে দেব? আয়ুষের মনে হতো যেন মা ফিরে এসেছেন। কিন্তু একদিন সব বদলে গেল। সেদিন সন্ধ্যায় আয়ুষ অফিস থেকে তাড়াতাড়ি বেরোল। বাড়ি পৌঁছে দেখল দরজা খোলা। ভেতর থেকে আওয়াজ আসছিল, কোনো এক পুরুষের গলা, আর আরতি কাঁদছিল। আয়ুষ দৌড়ে ভেতরে গেল। দেখল সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। নোংরা পোশাক, মুখে দুর্গন্ধ, চোখে নেশা। সে আরতির হাত ধরে টানছিল। ছাড় ওকে! আয়ুষ চিৎকার করে উঠল। লোকটা ঘুরল। তার ঠোঁটে এক কদর্য হাসি ছিল। কে তুমি? এটা আমার বাড়ি, বের হও এখান থেকে। আরে ভাই সাহেব, এ আমার বিবি, আমার সাথেই যাবে, লোকটা বলল। আয়ুষের মনটা দমে গেল। সে আরতির দিকে তাকাল। সে কাঁপছিল। রোহিত? আরতি নিচু স্বরে বলল। আয়ুষ বুঝে গেল এটি সেই ব্যক্তি যে আরতিকে বের করে দিয়েছিল। রোহিতের কোনো বন্ধু আরতিকে মুম্বাইতে দেখে ফেলেছিল এবং রোহিতকে সব বলে দিয়েছিল। হ্যাঁ, আমিই রোহিত, আর এ আমার স্ত্রী। এবার চলো আরতি। রোহিত তাকে টান দিল। আয়ুষ রোহিতের হাত ধরে ফেলল। ওকে ছাড়ুন, না হলে পুলিশ ডাকব। রোহিত হাসল। পুলিশ? আমার কাছে তো বিয়ের সার্টিফিকেট আছে, তোমার কাছে কি আছে? আয়ুষের চোয়াল শক্ত হয়ে গেল। দেখুন ভাই, আমি ঝামেলা চাই না। আমার বিবিকে আমায় দিয়ে দিন, বাকি আপনি যা খরচ করেছেন আমি মিটিয়ে দেব, রোহিত ধূর্তামির সাথে বলল। আয়ুষ আরতির দিকে তাকাল। তুমি কি চাও? আরতির চোখ দিয়ে জল পড়ছিল। আমি আমি ওর সাথে যেতে চাই না। শুনেছেন তো? আয়ুষ রোহিতকে বলল। রোহিতের মুখ লাল হয়ে গেল। তুমি আমার বিবিকে ভুল বোঝাচ্ছ। জানো আইন কি বলে? আমি তোমার নামে মামলা করতে পারি। করুন, কিন্তু ও আপনার সাথে যাবে না। রোহিত পকেট থেকে মোবাইল বের করল। ঠিক আছে, আমি পুলিশ ডাকছি, দেখি কে সঠিক। আয়ুষের হার্টবিট বেড়ে গেল। আইনত রোহিতই আরতির স্বামী ছিল। যদি পুলিশ আসে তবে? তখনই আরতির সামনে এগিয়ে এলো। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। রোহিত, তুমি ঠিক বলছ, আমি তোমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, 5 লাখ টাকা চেয়েছিলে, মারধর করেছিলে। এখন হঠাৎ কেন মনে পড়ল? সত্যি বলো, তোমার টাকা চাই, তাই না? হয়তো শুনেছ আমি এখানে আছি, ভেবেছ বড়লোক বাড়ি, কিছু হাতানো যাবে। রোহিত চুপ হয়ে গেল। আয়ুষ বুঝতে পারল আরতি ঠিকই বলছে। আরতি নিজের হাত ছাড়িয়ে নিল। আমি তোমাকে ডিভোর্স দেব, কোর্টে যাব, তুমি যা যা করেছ সব বলবো। এখন আমার কাছে সাক্ষীও আছে। রোহিত ঘাবড়ে গেল। দেখো আরতি, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও, চলো ফিরে যাই। না, এখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার তোমাকে প্রয়োজন নেই। রোহিতের রাগ ফেটে পড়ল। তুমি এই লোকটার সাথে? আয়ুষ এক পা এগিয়ে গেল। আর একটা শব্দ বললে ফল ভালো হবে না, বের হন এখান থেকে। রোহিত শেষবারের মতো আরতিকে দেখল, তারপর গালিগালাজ করতে করতে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আরতি মেঝেতে বসে পড়ল। উচ্চস্বনে কাঁদতে শুরু করল। আয়ুষ তার পাশে বসল। সব ঠিক হয়ে যাবে। না আয়ুষ, এটা কখনো শেষ হবে না। ও আবার আসবে, পুলিশ আনবে, তোমাকে বিরক্ত করবে। তবে আমরা লড়ব, কোর্টে যাব। কিন্তু তুমি আমার জন্য এত কেন করছো? আরতি আয়ুষের চোখের দিকে তাকাল। আয়ুষ কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ। আরতির নিঃশ্বাস যেন থমকে গেল। এই বাড়িতে শুধু দেওয়াল ছিল, তুমি এলে তো জীবন এলো। তুমি কখনো আমার কাছে কিছু চাওনি, শুধু পরিশ্রম করে কাজ করেছ, নিজের উপর ভরসা করেছ। তুমি আমাকে দেখিয়েছ যে মানুষের আসল শক্তি তার সাহসের মধ্যে থাকে। আরতি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এতদিন পর কেউ তার কদর করল, তাকে মানুষ হিসাবে গণ্য করল। 3 মাস পর আরতি ডিভোর্স পেয়ে গেল। রোহিত কোর্টে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সমস্ত প্রমাণ আরতির পক্ষেই ছিল। সেদিন যখন আরতি কোর্ট থেকে বেরোল, আয়ুষ সেখানে দাঁড়িয়েছিল। অভিনন্দন, এখন তুমি স্বাধীন। আরতি হাসল। হ্যাঁ, কিন্তু একটা বন্ধনে আবদ্ধ হতে চাই। আয়ুষ অবাক হল। তোমার সাথে? যদি তোমার মঞ্জুর থাকে। আয়ুষের চোখ ভিজে এলো। আমার তো শুধু এটাই কাম্য ছিল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকল।
বৃষ্টি আবার শুরু হয়েছিল, কিন্তু এবার সেটা চোখের জলের মতো ছিল না, এটা ছিল খুশির বৃষ্টি। সেই রাতে যে মেয়েটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আজ সে নিজের ঘরের মালকিন হতে চলেছিল। আর সেই ছেলেটি যে একাকিত্বের মধ্যে বেঁচেছিল, আজ সে কারো সঙ্গী হতে চলেছিল। মাঝে মাঝে জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলো সবথেকে সুন্দর মোড় হয়ে দাঁড়ায়, শুধু প্রয়োজন হয় একে অপরের ওপর বিশ্বাসের। যদি আয়ুষ আর আরতির এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে কমেন্ট অবশ্যই করবেন।